আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মাত্র এক সপ্তাহের মধ্যে সেনাবাহিনীতে আবার রদবদল হলো এবং গুরুত্বপূর্ণ অনেক পদে আবার নতুন মুখ এসেছে। কেন এত অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে এত রদবদল? এই রদবদলের পরবর্তী স্টেপ কি? তাহলে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের বিদায় আসন্ন? আজকে এটা নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। নতুন যে পদগুলো দেখলাম, বিশেষ করে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে আনা হয়েছে, যিনি এনডিসির কমান্ড্যান্ট ছিল। কিউএমজি যিনি ছিলেন ফাইজুর রহমান, তাকে এনডিসিতে পাঠানো হয়েছে। ফাইজুর রহমানকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করবার কথা ছিল, একদম শেষ মুহূর্তে সে নানানভাবে হাত পা ধরে সে এনডিসিতে রয়ে গেছে। এছাড়া আরো অনেক পদেই আপনারা জানেন যে পদায়ন হয়েছে। এই পদায়নের কনসিকুয়েন্স কি, এটা কিভাবে সেনা প্রধানকে এফেক্ট করতে পারে, সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো। 2024 সালের 5ই আগস্ট মনে আছে, এবং তখন থেকে আমরা দেখছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের সাথে জামাতে ইসলামের আমির ডক্টর শফিক, তাদের যে সেক্রেটারি জেনারেল, এদের কিন্তু নিয়মিত যোগাযোগ, এবং প্রতি সপ্তাহে নিয়ম করে আমির এবং সেক্রেটারি জেনারেল তারা কিন্তু জেনারেল ওয়াকারের সাথে মিটিং করতেন এবং তারা সেই মিটিং এ সিদ্ধান্ত নিতেন। এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূসও জামাত প্রভাবিত সরকার ছিল, তো সব মিলিয়ে এই জেনারেল ওয়াকার জামাতকে কিভাবে ফেভার করতেন সেটা আপনারা দেখেছেন। আইসিটির যে চিফ প্রসিকিউটর ছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম, সেই তাজুল প্রতি সপ্তাহে জেনারেল ওয়াকারের সাথে মিটিং করতেন, ওয়াকারের বাসায় যেতেন এবং ওয়াকারের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসতেন কাকে কিভাবে সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে, কাকে খালাস করতে হবে। এবং এই তাজুলকে দিয়েই এই অনেকগুলো ব্রিলিয়ান্ট আর্মি অফিসারকে আইসিটিতে নেওয়া হয়েছিল। এই আইসিটিতে নেওয়ারও একটা উদ্দেশ্য ছিল যে এদের সাজা দেওয়া হবে, এবং এদের বিরুদ্ধে অভিযোগ কি, এরা ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের নাকি লোক। এবং বিশেষ করে ডিজিএফ এর যে পরপর 3জন ডিজি ছিল, তাদের উপরে বিশেষ আক্রোশ ছিল এই জেনারেল ওয়াকার খান এবং জামাতিদের, এবং তাদের যেভাবে হ্যারাস করা হয়েছে। এই যে আর্মিদের আইসিটিতে নেওয়া হলো, তারা তো সরকারি দায়িত্ব পালন করেছে। তাদের মধ্যে একজনকে এই যে রামপুরায় গোলাগুলির ভিডিও বানিয়ে সেখানে সাইমুলেশন অনেক কিছু করে এই প্রথম আলো ডেইলি স্টারদের সাথে মিলে রেদওয়ান নামে একজন লেফটেন্যান্ট কর্নেল ব্রিলিয়ান্ট জুনিয়র অফিসার, তাকে পর্যন্ত আইসিটিতে এমন ভাবে উপস্থাপন করলো মনে হলো সে খুব বড় দাগের খুনি। তো এইভাবে জেনারেল ওয়াকার কিন্তু একের পর এক গেম খেলে গেছে। দুর্নীতি দমন কমিশনে জেনারেল ওয়াকার ব্রিগেডিয়ার রিটায়ার্ড হাসান নামে একজনকে কমিশনার পদে বসিয়েছে। কে এই হাসান? সদ্য বিদায়ী যে সিজিএস ছিল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, তার ছেলের সাথে এই ব্রিগেডিয়ার রিটায়ার্ড হাসানের মেয়ের বিয়ে হয়েছে। এই শামীম আর ওয়াকার মিলে হাসানকে দুদকে বসিয়েছে। সেখানে দুদকে বসিয়ে প্রাক্তন সেনা কর্মকর্তাদের নানা রকমের হ্যারাস করানো হয়েছে। সেটাও কিন্তু এই জেনারেল ওয়াকারের মেইন প্ল্যান। রাওয়া, আপনারা জানেন যে প্রাক্তন সামরিক অফিসারদের একটা অ্যাসোসিয়েশন, সেখানে যে সর্বশেষ নির্বাচন হলো, সেখানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কর্নেল রিটায়ার্ড মোহাম্মদ আব্দুল হক। তাকে চেয়ারম্যান বানানোর পেছনেও কিন্তু জেনারেল ওয়াকারের একটা হাত ছিল। এবং এখন তো দেখতে পাচ্ছেন যে জেনারেল ওয়াকার যে হককে বানিয়েছে, সেই কর্নেল হক কেরানীগঞ্জে জামাতে প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেখানে পরাজিত হয়েছে। তার মানে জেনারেল ওয়াকারের একদম চারিপাশে জামাত। তারপরে আবার দেখেন, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে বলে এবি পার্টির মহাসচিব ফুয়াদ হুমকি দিয়েছে, কিচ্ছু হয়নি তার। সেদিনকের ছেলে হাসনাত আব্দুল্লাহ, সে থ্রেট করেছে, তার ছেলেপেলেরা স্লোগান দিয়েছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। মানে সেনাবাহিনীকে এইভাবে আক্রমণ করা, সেনা প্রধানের সাথে এই 2 দিনের পোলাকে তুলনা করা, আবার সেখানে হাসনাত হাসনাত, এটা যদি অন্য যে কোনো সেনা প্রধান হলে কি করতেন? এমন ব্যবস্থা নিতেন যে ওই ফুয়াদ হাসনাত আর জীবনে মনে হয় না মাথা তুলে দাঁড়াতে পারত।
কিন্তু তিনি বললেন যে ওরা আমার সন্তান তুল্য, তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। এখন তো আমরা দেখছি এবি পার্টি বলেন, এনসিপি বলেন, এরা তো সব জামাতেরই এ টিম বি টিম। সুতরাং ঘুরে ফিরে সেই জামাতি ফুয়াদ, জামাতি হাসনাতকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তো এইভাবে ক্ষমা করে দিয়েছেন এবং তার নিয়োগকর্তা শেখ হাসিনার সরকারের সাথে তিনি কিন্তু নিয়োগ পাওয়ার ১.৫ মাসের মাথায় পল্টি খেয়েছেন। তারপরে তিনি জামাতের সাথে মিলে জামাতকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস এবং তার প্রশাসন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সবাই একদম মানে গুটিয়ে একদম ফাইনাল করে ফেলছিল যে জামাত ক্ষমতায় আসবে। কিন্তু যখন গত বছরের ২৫শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে এলেন এবং তার আশাকে কেন্দ্র করে একটা শোডাউন হলো, বিএনপির মধ্যে একটা উজ্জীবন আমরা লক্ষ্য করলাম। তখন থেকেই কিন্তু জেনারেল ওয়াক্কার একটু একটু করে হাওয়া বদল দেখে তার অবস্থান বদলাচ্ছে এবং বিশেষ করে বেগম খালেদা জিয়া মারা যাবার পরে যে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল সারা দেশে, তখন তিনি আবার পোলটি খেলেন বিএনপির দিকে, অর্থাৎ আওয়ামী লীগ থেকে জামাত, জামাত থেকে বিএনপি, কিন্তু পুরোটা বিএনপি না। সেই সময় জেনারেল ওয়াকার ২ নৌকায় পা রেখেছিলেন। যদি জামাত ক্ষমতায় আসে, জামাতের তো সে আছেই, আবার বিএনপি যেহেতু ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপির পক্ষে একটা জোয়ার তৈরি হয়েছিল, অনেক জায়গায় আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, সনাতন ধর্মী ভোটাররা সমর্থন দিয়েছে, সব মিলিয়ে একটা সম্ভাবনা কিন্তু বাড়ছিল, যেহেতু ভোটের মাঠে আওয়ামী লীগ ছিল না এবং আওয়ামী লীগ ভোটারদের নির্বাচন বর্জনের জন্য আহ্বান জানিয়েছিল। তো সব মিলিয়ে যখন বোঝা যাচ্ছিল বিএনপি ক্ষমতায় আসবে, তখন কিন্তু জেনারেল ওয়াকার খান আবার পোলটি খেয়েছে। এই যে বারবার পোলটি খায়, এই যে লোভী, ক্ষমতা লোভী, নিজে শেখ হাসিনার আমলে ১৫ বছরের আমলে সর্বোচ্চ সুবিধাভোগী, তার মতো সুবিধা আর কোনো আর্মি অফিসার কোনোদিন পায়নি। ২০২৪ সালের নির্বাচনকে বিতর্কিত বলা হয়, সেই নির্বাচনে সিজিএস হিসেবে জেনারেল ওয়াকার, তখন তিনি লেফটেন্যান্ট জেনারেল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অথচ তার ৭ খুন মাপ, সে ফ্যাসিস্টের দোসর না। তো এখন এই জেনারেল ওয়াকার এখনো সেনা প্রধান আছে, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরে আলোচনা চলতেছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে জেনারেল ওয়াকারকে নিয়ে ভিন্ন মত রয়েছে। তারা মনে করে যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, যে বারবার ক্ষমতার লোভে নিজের স্বার্থের জন্য পোলটি খেতে পারে, সে বিএনপির মিত্র নাকি আসলে সুযোগ বুঝে বিএনপির বিরুদ্ধেও পোলটি খাবে। এই জন্য জেনারেল ওয়াকার খানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেবার ব্যাপারে আলোচনা চলছে। এবং এই যে সাম্প্রতিক যে রদবদলগুলো হলো, এই রদবদলের মধ্য দিয়ে কিছু জিনিস কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠেছে। জামাতপন্থী ফয়জুরকে সরিয়ে দেওয়া হলো, পাকিস্তানপন্থী কামরুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করা হলো, সিজিএস হিসেবে আনা হলো লেফটেন্যান্ট জেনারেল মাইনুকে, কোয়ার্টার জেনারেল হিসেবে আনা হলো মাইনুর চেয়ে একটু সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে। এবং এই পদায়নগুলো খেয়াল করলে বোঝা যায় যে যে কোনো দিন ওয়াকারকে মানে বিদায় দেবার আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। যদি খুব তাড়াতাড়ি ওয়াকার চলে যায়, তাহলে তার রিপ্লেসমেন্ট কিন্তু করা হলো। আর যদি মনে করা হয় যে না, কয়েক মাস সময় নিয়ে ওয়াকারকে বিদায় জানানো হবে, সেই সেকেন্ড ব্যাকআপটাও কিন্তু এই রদবদলের মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে। আর এখন সবাই তাকিয়ে আছে এই মীর জাফর বেঈমান সেনাপ্রধান ওয়াকার খানকে কখন তারেক রহমান সরিয়ে দেন। এটি যেমন তার সরকারের নিরাপত্তার জন্য প্রয়োজন, তেমনি দেশের জন্য প্রয়োজন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে পাকিস্তানের একটি চুক্তি হয়েছিল যে সরকারের উপদেষ্টা বা মন্ত্রীরা অথবা শীর্ষ কর্মকর্তারা কোনো ধরনের ভিসা ছাড়াই টিকিট কেটেই পাকিস্তানে চলে যেতে পারবে। তখন এ ধরনের একটি কথা উঠেছিল যে পাকিস্তানের সঙ্গে এ ধরনের চুক্তি করার কারণটি কি? ইউনূস সরকার যখন থাকবে না বা তার আগেই উপদেষ্টা পর্যায়ে যারা রয়েছেন তারা অথবা সরকারের শীর্ষ কর্মকর্তারা যেসব অপকর্ম করছেন, দুর্নীতি করছেন, তা
থেকে পার পাওয়ার জন্য যে কোনো সময় পাকিস্তান উড়াল দেওয়ার জন্যই কি এই ধরনের ব্যবস্থা আগে ভাগে? যে কারণেই করে রাখা হোক না কেন এই চুক্তিটি, সাবেক যে উপদেষ্টারা, এই উপদেষ্টাদের এখন আর ওই ধরনের কোনো সুযোগ নেই, তার কারণ তারা তো এখন সাবেক হয়ে গেছেন, সরকারের উপদেষ্টাও নেই। এরকম শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে যে অঢেল অভিযোগ আসছে নানান বিষয়ে, সেক্ষেত্রে তারা যেন বিদেশে যেতে না পারে আগে থেকেই এয়ারপোর্টের ইমিগ্রেশনগুলোতে বলে রাখা যে তাদের উপর নজরদারি রাখার জন্য। এগুলো শোনা, এগুলো সবই গুঞ্জন, আমি বলছি না এর কোনো ভিত্তি খুব ডেফিনেট করে আছে। আবার এও শোনা যাচ্ছে যে তারা যে লাল পাসপোর্ট জমা দিয়েছেন সেটার বিপরীতে যে সবুজ পাসপোর্ট পাওয়ার কথা তাদের, সেটি দিতেও কাল বিলম্ব করা হচ্ছে, গড়িমসি করা হচ্ছে। যদি দুটোর যে কোনো একটি হয়ে থাকে অবশ্যই সিগনিফিক্যান্ট। তাছাড়া সেফ এক্সিট নিয়ে তো নানান ধরনের কথাবার্তা আছে, আমরা জানি না যে বিএনপির সঙ্গে কোনো ধরনের চুক্তি আছে কিনা সেফ এক্সিটের ক্ষেত্রে। যাই হোক, ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে যে একের পর এক অভিযোগ জমা পড়ছে তা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে অসংখ্য লিখিত অভিযোগ জমা পড়েছে, কোনো ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, বিভিন্ন দুর্নীতির ঘটনা বা চিত্র তুলে ধরা হয়েছে। দুদকের কর্মকর্তারা বলছেন যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে এটি অনেক বড় একটি রেকর্ড করা হতে যাচ্ছে। এবং যারা অভিযোগ করেছেন এর মধ্যে অধিকাংশই খুব স্বাভাবিকভাবেই নাম ঠিকানা ইউজ করেননি, আবার কোনো ক্ষেত্রে তাদের নাম ঠিকানা উল্লেখ রয়েছে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কার কি ধরনের অভিযোগ, যেহেতু অনেক অভিযোগ সব তো বলা সম্ভব নয়। যেমন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে বিদেশে অর্থ পাচার করেছেন এরকম একাধিক অভিযোগ রয়েছে। তিনি কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকম অর্থ আত্মসাৎ করেছেন তার বিবরণ তুলে ধরা হয়েছে। এবং এসব অভিযোগে বলা হচ্ছে যে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্যই এই গ্রামীণ টেলিকম বা গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ট্রাস্ট গড়ে তোলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর আসিফ নজরুল, আমাদের মহামান্য সাবেক আইন উপদেষ্টা, তার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের অসংখ্য অভিযোগের মধ্যে জমা পড়েছে দুদকে। মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়নের ক্ষেত্রে আরও অন্যান্য বিষয়ে তার যে ব্যাপক দুর্নীতি সেইগুলো দুদকের ফাইলপত্র ঘাটলেই বোঝা যাবে, অথবা যেসব অভিযোগ সেখানে জমা পড়ছে। যেমন এখানে উদাহরণ তুলে ধরা হয়েছে, কেউ বলছেন যে দুদকের যে একটি শিল্প গ্রুপের সিইও তিনি তার ছোট ভাই বোনের জমি আত্মসাৎ করেছেন। তার বোন যে তার বিরুদ্ধে মামলা করেছে সেই মামলায় পিবিআই সেই মামলাটি তদন্ত করছে এবং তারা জালিয়াতির প্রমাণ পেয়েছে। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু আসিফ নজরুল্লাহকে 20 কোটি টাকার বিনিময়ে সেই যে শিল্প গ্রুপের সিইও তাকে তিনি আটক হওয়ার পর তার জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। গান বাংলা টেলিভিশন আমাদের সংস্কৃতির 12টা বাজিয়ে দিয়েছে, আপনারা জানেন। সেই গান বাংলা টেলিভিশনের সিইও বা চেয়ারম্যান মিস্টার তাপস, উনি জেলে ছিলেন। আমি যখন কেরানীগঞ্জ জেলে ছিলাম উনিও ওই জেলে ছিলেন। তারপর কোনো এক সময় অস্বাভাবিক গতিতে তিনি জামিন পেয়ে গেলেন। তার জামিনের ক্ষেত্রে নাকি ব্যাপক অঙ্কের টাকা দেওয়া লেগেছে ডক্টর আসিফ নজরুলকে। ঢাকা এবং আশপাশের এলাকায় বিচারক বদলিতে মাথা পিছু 50 লাখ থেকে 2 কোটি টাকা করে রাখি আসিফ নজরুল নিয়েছেন। সাব রেজিস্ট্রার পদায়নে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, অভিযোগপত্র জমা পড়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান, কি আমার পরিবেশবিদ, ম্যাগসাইসাই পুরস্কার পান, কিন্তু 1.5 বছর ক্ষমতায় থেকে পলিথিন ব্যাগটাও বন্ধ করতে পারেননি। অন্যান্য পরিবেশ দূষণের কথা তো বাদই দিলাম। যাই হোক, সেই রিজওয়ানা হাসানের বড় বড় কথা আমরা প্রতিদিন শুনেছি। একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাতের
অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যের সম্পত্তি মানে জবরদখল করে নিয়েছেন, সেই অভিযোগপত্র জমা পড়েছে। তার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখনো পর্যন্ত আছেন, সেই অভিযোগও জমা পড়েছে। আরেকজন ব্যক্তি সাবেক সচিব, এই ব্যক্তিটাকে আমি ভালো মনে করতাম পার্সোনাল জায়গা থেকে, তিনি মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি নাকি সামিট গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন নানান কায়দায়। বেসরকারি বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তার কথা আর কি বলবো, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই আস্থাভাজন ছিলেন। গ্রামীণ ব্যাংকের শুরু থেকে তিনি ছিলেন, হয়তো একটা পর্যায়ে মহাব্যবস্থাপকের বা উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন। তাকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হলো। তার বিরুদ্ধে তো অভিযোগের শেষ নেই, মানে এই 1.5 বছর ধরে তিনি শুধু ঘুমিয়েছেন। তার সহ তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। কয়েকদিন আগেও আমি আপনাদের জানিয়েছি যে সরকারের শেষ সময়ে এসে একনেকে যে 13,000 কোটি টাকার একটি প্রকল্পর প্রস্তাব দেওয়া হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুষ্টি সংক্রান্ত একটি প্রকল্পে। অস্বাভাবিক সব জিনিসপত্র দেখে একনেক বৈঠকে ওইখান থেকে 4,000 কোটি টাকায় এক কলমে ঘষাতে কমিয়ে ফেলা হয়েছে। তারপরেও সেই 9,000 কোটি টাকার যে 6 নয়, সেই বিষয়ে আমি আপনাদের জানিয়েছি। টেন্ডার জালিয়াতি, হাসপাতালের কেনাকাটায় অনিয়ম এবং অন্যান্য আরও অনেক বিষয়ে দুর্নীতির অনেক অভিযোগপত্র পড়েছে তার বিরুদ্ধে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 1,000 কোটি টাকার মালিক ন্যূনতম, আমার মনে হয় এটিও কম। কারণ এর আগে তার বিরুদ্ধে আরও অনেক বেশি অর্থের যে তিনি ব্যবস্থা করে ফেলেছেন বা দুর্নীতি করেছেন, সে বিষয়ে অভিযোগগুলো অনেক পুরনো। যাই হোক, কেউ অভিযোগ করছে যে তিনি ন্যূনতম 1,000 কোটি টাকার মালিক, এবং এইসব টাকা কোথায় রাখা হয়েছে, তিনি বিদেশে পাচার করেছেন অথবা বিটকয়েনে টাকা রেখেছেন। এই অভিযোগগুলো অনেক পুরনো। আমরা সেগুলোতে প্রথম দিকে আমল দেওয়ার চেষ্টা করিনি, অথবা কেউ বিশ্বাস করলেও প্রকাশ্যে মুখ খোলার সাহস অনেকেই পাননি। এই আসিফ মাহমুদ 50 লাখের নিচে ছন্নি কখনো ঘুষ নেওয়ার ক্ষেত্রে, এরকম কথাও রয়েছে। সাবেক ছাত্র সমন্বয়ক, ছাত্র উপদেষ্টা, এবং যারা অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তাদের নাম ঠিকানা কিন্তু অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। অথবা একেবারে যে ভুয়া অভিযোগ, এটি মনে করার কোনো কারণ নেই। আরেক ছাত্র উপদেষ্টা, সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, তিনি টেলিভিশনের লাইসেন্স দিয়ে তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এবং দুদক যেটি বলছে যে যেসব অভিযোগ পাওয়া গেছে, এই অভিযোগগুলো যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা নেওয়া হবে আমরা জানি না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতিখারুজ্জামান, তার বক্তব্য হচ্ছে যে আগেও আমরা দেখেছি যারা সরকারে থাকে তাদের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নেয় না, এখনো তেমন ধারাবাহিকতা রয়েছে। অর্থাৎ 1.5 বছর বহাল তবিয়তে ছিল, সেই অবস্থায় দুদক নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। দুদক পাড়ায় শুধু প্রফেসর ডক্টর কলিমুল্লাহ সাহেবদের নামে মামলা করতে, আনিস আলমগীরদের বিরুদ্ধে মামলা করতে, এই যে হাজার কোটি টাকার মালিক বনে গেলেন দুর্নীতির মাধ্যমে উপদেষ্টা, তাদের বিরুদ্ধে টু শব্দটি করার কোনো ক্ষমতা তো নেই। একটা ফালতু প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক। এই প্রতিষ্ঠানটি কেন আমার রাখা হয়েছে, মানুষের বিস্ময়কর একটি প্রশ্ন। কেন রাখা হয়েছে সেটা তো আমরা জানি, রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। হয়তো বিএনপিও রাজনৈতিকভাবে ব্যবহার করবে, বিরোধী দল বা আওয়ামী লীগের নেতা কর্মী যারা থাকবেন ভবিষ্যতে, তাদেরকে আইনি মার কাছে ফেলার জন্য, দৌড়ের উপর রাখার জন্য তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিবেন। এর আগে এরকমটাই হয়েছে। অতএব আমাদের দাবি তোলা উচিত যে এই প্রতিষ্ঠানটা যেন একেবারে বন্ধ করে দেওয়া হয়। কোনো কাজে লাগছে না তো। মানুষের করের টাকায়, মানুষের পকেটের টাকায় এই ধরনের প্রতিষ্ঠান বছরের পর বছর চালিয়ে নেওয়া হচ্ছে শত কোটি টাকা খরচের মাধ্যমে। এখন সাবেক যে উপদেষ্টারা, এটুকু জানি আমরা যে বেশ খানিকটা চাপের মুখে রয়েছেন, এটা সত্য। ভালো থাকো সবাই। আল্লাহ।